আমরা এখন দেখবো লোড ইভেন্টটা। এর jQuery-র মাধ্যমে একটা পেজ অন্য পেজে ইনক্লুড করব, যেমন পিএইচপি তে করলাম না, হেডার তারপর ফুটার একদম ইনক্লুড করে করে করলাম, জয়েন করলাম। কিন্তু এখানে জাস্ট একটা পেজের মধ্যে আর একটা পেজ শো করাবো। ওই যে আই ফ্রেমে যেভাবে শো করাইলাম ঠিক সেইভাবে আমরা এখানে শো করাবো। এটার জন্য আমাদের এই লোড মেথডটা ইউজ করতে হবে, jQuery লোড মেথডটা। তো এই যে ডকুমেন্ট ডট রেডি, শুনতে পাচ্ছেন তো? সমস্যা নেই তো? জি না স্যার, কোনো সমস্যা নাই। ডকুমেন্ট ডট রেডি ফাংশন, এটা আগের মতোই বাটনে ক্লিক করলে কি হবে, একটা ফাংশন এক্সিকিউট হবে। ফাংশনটাতে কি আছে, div1 নামে যে আইডি আছে সেখানে কি হবে, লোড লোড করবে এই ডেমো ডট টিএক্সটি, একটা যে কোনো একটা ফাইল এখানে লোড করবে। ঠিক আছে, তো আমরা একটু দেখি। আমরা আমাদের ইয়েতে কোডে গিয়ে দেখি। দেখেন এখানে আমি কি করলাম, ডকুমেন্ট যখন রেডি হবে বাটন ওয়ানে ক্লিক করলে একটা ফাংশন হবে, ফাংশনে গিয়ে এখানে শো নামের যে আইডি আছে সেখানে লোড হবে একটা ফাইল, যে কোনো একটা ফাইল এখানে শো করাবো। এখন বলেন কোন ফাইলটা এখানে শো করাবো, সেই ফাইলটাই এখানে শো হবে। তো আমাদের যে কোয়েরি, এটা না, এটাও না, এটাও না, নতুন একটা ফাইল ক্রিয়েট করি আমরা, নিউ test.html। ঠিক আছে, কি হবে, এই একটা পেজ ইয়ে করে দিলাম। পেজটা আমরা এখানে শো করাবো, এখানে কিন্তু কিছু লেখা নাই, এখানে জাস্ট এই যে ফুটার, হ্যাঁ হেডার ফুটার এই পর্যন্ত আছে। এই পেজটা এখানে লোড করব jQuery-র মাধ্যমে। jQuery-র মাধ্যমে লোড করানোর জন্য এটা page.html, এই ফাইলটা এখানে লোড হবে যখন আমরা ক্লিক দিব বাটনটাতে। চলেন গিয়ে দেখে আসি। লোড হয় নাই, মেবি কোনো প্রবলেম হয়েছে। প্রবলেমটা কি আছে, ডিফাইন index.html 9 নাম্বার লাইনে। তো প্রবলেম দেখি না, jQuery পাচ্ছে না, jQuery পাচ্ছে। সরি, যে করে আরেকটা কানেক্ট করে দেখা যায় করে যে করে পাইছে কি যে কোন 9 নাম্বারে ভুল ধরছে, ডকুমেন্ট ডট রেডি ফাংশন বাটন ক্লিক লোড, লোড মেথড কি এখন চলবে না? এমন এমন সময় এমন কাজ হয়, এটা তো কোনো প্রবলেম নেই, তারপরে লোড হচ্ছে না কেন? ফাইলটা ঠিক আছে, tst.html, ঠিক আছে, তো কোনো প্রবলেমই নেই।
স্যার টেক্সট ফাইলটা কি ডাইরেক্টলি অন হয়ে যাবে নাকি হ্যাঁ, ওটা হবে না অন তো, না? হবে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তো কোনো প্রবলেম নেই তো। এজাক্সের মাধ্যমে নিয়ে আসবে। হুম। আচ্ছা, এটা পরে আমি দেখাবো ইনশাল্লাহ। এই যে রিমুভ আর এমটি, এটা এটা একটু দেখি। রিমুভ আর এমটি, রিমুভটা হচ্ছে ডম থেকে অবজেক্ট, রিমুভ আর এমটিটা দেখি। তো আমরা দেখব এখানে অ্যাপেন্ড, অ্যাপেন্ড হচ্ছে ইনসার্ট ইনটু এন্ড, শেষে যোগ করবে, ঠিক আছে। এইচটিএমএল এলিমেন্টটা শেষে যোগ করবে অ্যাপেন্ড। আর প্রিপেন্ড মানে এটা প্রথমে যোগ করবে। আর আফটার, যেটা সিলেক্টর সেখান থেকে ইয়ে করবে। এখানে দুটো ওয়ার্ড ইউজ করতে, একটা বলছে বিগিনিং আর একটা বিফোর, হুম। আর বাকি দুটার ক্ষেত্রে একটা বলছে এন্ড আর একটা বলছে আফটার, মানে এটার মধ্যে পার্থক্যটা কি? একটু আমি যাচ্ছি। ওইটা অ্যাড মেথডটা কই? অ্যাপেন্ড, অ্যাপেন্ড এটা হচ্ছে যে কোয়েরি এসে এজে টু অ্যাড এলিমেন্ট কন্টেন্ট, কন্টেন্ট কন্টেন্ট অর এলিমেন্ট অ্যাড করার জন্য যে কোয়েরিটা ইজি ওয়ে। অ্যাপেন্ড হচ্ছে আপনার একটার পর একটা যোগ করবে, শেষের দিকে, শেষের দিকে একটার পর একটা যোগ করবে। এই যে অ্যাপেন্ড টেক্সট, এই টেক্সটের পর একটা করে যোগ করবে, দেখেন এই যে, এই যে টেক্সট যোগ করে যাচ্ছে। আবার এটা লিস্টের সময় যোগ করবে, এই যে যোগ করে যাচ্ছে, দেখেন একটার পর একটা যোগ করে যাচ্ছে, ঠিক আছে না, শেষে যোগ করবে। আর একটা হচ্ছে প্রিপেন্ড, প্রিপেন্ড হচ্ছে এটা বিগিনিং, এটা হচ্ছে পূর্বে, প্রথমে প্রথমে যোগ করবে। ওই প্রিপেন্ড, প্রিপেন্ডটা হচ্ছে প্রথমে যোগ করবে, দেখেন প্রথমে শুরুতে যোগ করে যাচ্ছে, শুরুতেই থাকবে এটা, হ্যাঁ শুরুতে। প্রিপেন্ড মানে পূর্বে যোগ করবে। তো আমরা অ্যাপেন্ডটা দেখি আগে, না অ্যাপেন্ডটা দেখি, আমরা কোডটা একটু দেখে নিই। তো কোডে দেখেন এই ডকুমেন্ট ডট রেডি, যখন রেডি হবে তখন থেকে ভিতরের এই কাজগুলো করবে। তো দুইটা বাটন যোগ করছে, যেহেতু এই দুইটা বাটন এখানে দেখেন, যখন এই বাটনে ক্লিক দেব তখন কি করবে, পি ট্যাগ অ্যাপেন্ড করবে কোথায়, এই যে অ্যাপেন্ড মেথডের মাধ্যম দিয়ে কি ট্যাগ অ্যাড করব আমরা এখানে বলে দিয়েছি, দেখেন বি বোল্ড করে দেওয়া একটা টেক্সট এখানে অ্যাড হবে, অ্যাড হয়ে যাবে। অ্যাপেন্ড হচ্ছে আপনার শেষে, প্রতিটা লাইনের শেষে কোথায়, এই যে পি এর শেষে। এখানে যদি আমরা আইডি ইউজ করতাম, যে এখানে আইডি ইউজ করব সেই ট্যাগের শেষে যোগ হয়ে যাবে এটা। স্যার এখানে স্যার এই যে বি দিয়ে অ্যাপেন্ড লেখছে আর কি, অ্যাপেন্ড টেক্সট। এটা আপনার হয়েছে কি, এটা এইচটিএমএল ট্যাগ, হ্যাঁ
এখানে বলে দেওয়া হয়েছে HTML ট্যাগ গুলো অ্যাড করার জন্য। আচ্ছা স্যার, আমরা কি স্যার এখানে স্যার আবার ফাংশন ইউজ করে তারপর ইনপুট থেকে আমরা এখানে ভ্যালু নিতে পারবো? যে ভ্যালুটা দিবে ওইটা দিয়ে অ্যাডিটিভ দিলে তারপর এটা অ্যাড হবে। হ্যাঁ, আরেকবার একটু বুঝলাম না, একটু বলেন, আমি অন্য জায়গায় একটু এখানে কি গেছি। স্যার আমরা কোনো মানে ফাংশন অ্যাড করতে পারবো যে ইনপুট থেকে ভ্যালু এখানে আনবে, তারপর অ্যাডিটিভ দিলে ওইটা ভ্যালু কালেক্ট হবে? হ্যাঁ, তাও হবে, কালেক্ট হবে, কিন্তু ওটা তাহলে স্যার ই কমার্সের জন্য যদি কোনো প্রোডাক্ট হ্যাঁ বলেন। নেম নেওয়া হয় আর কি, তাহলে Product- এখানে ইনপুট থেকে ভ্যালু কালেক্ট করা সম্ভব হয়তো। অ্যাপেন্ড দিলে ভ্যালুগুলো আস্তে আস্তে কালেক্ট হবে। হ্যাঁ, কালেক্ট Add করে হবে। কি ওই যে ইয়েতে শপিং কার্টে অ্যাড হবে না, এটা বলতে জি, জি। না জি, না, স্যার। ওটা এভাবে করা যাবে না, এভাবে করলে প্রবলেম আছে। অনেক ঘুরিয়ে ঘুরিয়ে করা যাবে, কিন্তু অনেক ইয়ে লাগবে, কিন্তু PHP তে ওটা ইজিলি করা যাবে সেশনের মাধ্যমে, কারণ এটা যখনই আপনি ইয়ে করবেন এটা এডিটেবল হবে। হ্যাঁ, এই কোডগুলা দেখতে পারবেন ব্রাউজারে, ওই যে ভিউ সোর্স করে। আর যখনই PHP দিয়ে করবো তখন ওই কোডগুলো কেউ দেখতে পাবে না, কিভাবে কাজ হচ্ছে সেটাও বুঝতে পারবে না, প্রোগ্রামার ছাড়া বুঝতে পারবে না কেউ। তো এখানে হ্যাঁ, এগুলো দিয়ে করলে প্রবলেম আছে, সাইটের সিকিউরিটি প্রবলেম, যার কারণে PHP তে সেশনের মাধ্যমে ওটা করলে একদম পারফেক্ট। জি স্যার, বুঝতে পারছি। তো এখানে জাস্ট একটা করে ট্যাগ, এটা আপনার কালার কিংবা অ্যানিমেশনের জন্য এগুলো অ্যাড করা হয়। আর এটা অ্যাপেন্ড তো হলো এখন প্রিপেন্ড হচ্ছে আপনার পূর্বে যোগ করবে। ও আচ্ছা, এটা আর কে যেন বললেন এখানে বি দেওয়া হয়েছে কেন, তাই না? বি হচ্ছে আমরা HTML ট্যাগ এখানে অ্যাড করব। দেখেন এখানে আমরা এটা ইয়েতে নিয়ে যাই, আমাদের কোডে নিয়ে যাই, তাহলে ভালোভাবে বুঝতে পারবো। এটা বাদ দিয়ে দিলাম। যত দ্রুত করতে যাচ্ছি তত প্রবলেম হচ্ছে। বাটনটা নিয়ে আসি নাই। এই যে দেখেন, আমরা এখানে ইন্সপেক্ট দিয়েও দেখি কোডটা, ঠিক আছে। এখানে দেখেন একটা প্যারাগ্রাফ আছে বডিতে, এই ডিভের মধ্যে দেখেন একটা প্যারাগ্রাফ, দুইটা প্যারাগ্রাফ আছে আমার, তাই না? দুইটা প্যারাগ্রাফ আছে, আর ওয়েল আছে কিছু, ওয়েলের মধ্যে এলআই আছে কয়টা, তিনটা এলআই আছে। যখন আমি অ্যাপেন্ড করব, HTML ট্যাগটা এর কোথায় যুক্ত হবে? অ্যাপেন্ড অর্থ শেষে যুক্ত হবে, তাই না? এন্ডে শেষে যুক্ত হয়ে যাবে। আর যখন এই উপরেরটাতে অ্যাড করব, তখন অ্যাপেন্ড করব, তখন কি হবে? এই শেষে পি ট্যাগের শেষে একটা করে ইয়ে যুক্ত হয়ে যাবে, দুইটারই, যেহেতু পি উল্লেখ করা আছে এখানে আমরা পি উল্লেখ করে দিয়েছি, শুধু পি। তো পি ট্যাগ যত আছে তার শেষে কি যুক্ত হয়ে যাবে? এই বি মানে বোল্ড হয়ে যাবে, কি এই লেখাটা যুক্ত হয়ে যাবে বোল্ড হয়ে, যুক্ত হয়ে বোল্ড আউটপুট দেখাবে। তো এই যে অ্যাপেন্ডেক্স দেখেন, দুইটারই শেষে পি ট্যাগের শেষে অ্যাপেন্ড যুক্ত হয়ে গেছে। এখানে আমরা দেখি, দেখেন এই পি ট্যাগের শেষে এই যে দেখেন বোল্ড যুক্ত হয়ে গেছে। আমি পি যদি ট্যাগের একটা পি ট্যাগের মধ্যে অ্যাপ্লাই করতে চাই, তাহলে আইডি দেন, আইডি কি, আর
ক্লাস দিয়ে দেন আপনার ইচ্ছা। এই পিন, দুইটা পিন নামে একটা আইডি দিয়ে দেন, পিটাকে দিবেন আপনি। আর কোনো ডিবে দিবেন, তার আইডি দিয়ে দেন, সিলেক্ট করে নেন, তাহলে হবে। ইন্ডিকেট করে দেন, এই যে দেখেন এখন আর নাই। আমি প্রথম প্যারাগ্রাফে দিয়েছি, এই যে প্রথম প্যারাগ্রাফে শুধু ওটাতে অ্যাড হবে, এই যে অ্যাড হয়ে গেছে, দেখেন যুক্ত হয়ে গেছে একটা। আর একটা দিলাম, এই যে আরেকটা যুক্ত হয়েছে, দুইটা যুক্ত হয়েছে। আবার দিলাম, এই যে আরেকটা যুক্ত হয়ে গেছে। ঠিক আছে না? এটা শেষে একটা করে যুক্ত করবে এলিমেন্ট, HTML এলিমেন্ট। ওখানে আপনি H1 ট্যাগ দিয়ে দিতে পারেন, বি না দিয়ে এখানে H1 ট্যাগ দিয়ে দিতে পারেন। স্যার আপনার স্যার ইন্সপেক্ট হয়ে কি সেভ করা যায়? বুঝলাম না। ইন্সপেক্ট থেকে কি সেভ করা যায় কোড? হ্যাঁ, ওখান থেকে কপি করে নিয়ে সেভ করে নিতে পারেন। মানে কপি করে নিয়ে এখানে সেভ করতে হবে? হ্যাঁ, ইন্সপেক্ট থেকে সেভ করবেন কেন? ওই যে কালার কম্বিনেশন করে নাকি? স্যার ইন্সপেক্ট থেকে কি মানে অনেকে দেখলাম যে অনেকে বলে আর কি ওই ইন্সপেক্ট দেখে নাকি অনেক সময় কোড করে ফেলা আপনাদের এইতে ইয়াতে ঢোকে না। হ্যাঁ হ্যাঁ, ওটা করে তো। এটা মানে সাইটের সিকিউরিটি তো এটা মানে কিরকম হয় তাহলে? অন্য কেউ যদি আমার সাইটের সবকিছু চেঞ্জ করে ফেলা বা এরকম কিছু? হ্যাঁ, সেটা তো একটু হবেই, কিন্তু যেগুলো মনে করেন আহ, আর্থিক লেনদেনের জন্য যেগুলো সাইট, ই কমার্স সাইট কিংবা কোনো একটা জাস্ট যেখানে ডলার লেনদেন হয়, হ্যাঁ, সেই সাইটগুলো সিকিউরিটি থাকে আর কি। ও আচ্ছা আচ্ছা। স্যার ইন্সপেক্টে কি স্যার পিএসপিও শো করে? না না, PHP শো করবে না, ওটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজে, অনলি সার্ভারে আপনি হ্যাঁ। দেখতে পাবেন। তাহলে তো স্যার করলেও কপি করলেও আসবে না সবগুলা। না না, আসবে না, কিন্তু আপনার এই যে কোয়েরি, জাভাস্ক্রিপ্ট, তারপর HTML, এগুলো CSS, এগুলো দেখতে পাবে। ও বুটস্ট্র্যাপ আচ্ছা আচ্ছা। কি ক্লাস ইউজ করছেন, এই যে দেখেন মার্জিন ইউজ করা আছে কোথায়, টোটাল মার্জিনটা দেখেন। আমি এখানে নিয়ে গেছি, সিলেক্ট হয়ে গেছে, তখন করলো কি আর একটু বাড়িয়ে দিল, কমিয়ে দিল, যে ব্যাকগ্রাউন্ড কালার এটা আছে, হ্যাঁ, এটা দেওয়া আছে, আবার চেঞ্জ করলো। অনেকে এইভাবে করেন। আবার এই যে ডিপ নাকি ডিসপ্লে ব্লক করে দেওয়া আছে, তারপরে কিছু করে দিলেন, এই সেই করে দিয়ে এখান থেকে নেন অনেকে। ঠিক আছে, এখান থেকে যে কালার করেন, বিশেষ করে কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন এখান থেকে, যে কেমন লাগতেছে। একদম যেমন ওই যে W3 তে আমরা ইউজ করছি কি জন্য, যে কোড গুলো দ্রুত করার জন্য। এখানে কোড গুলো লিখাই আছে, জাস্ট আপনাদের একটু কোডটা বুঝিয়ে দিচ্ছি, সাথে সাথে এখানে রেজাল্ট দেখানো হচ্ছে। আর আমরা কোড করলে কি এখানে কোড দেখতেছি, আবার ব্রাউজারে গিয়ে আবার রান করে রেজাল্টটা দেখতেছি, তাই না? অনেকে এটা কমফোর্টেবল, মানে কমফোর্ট ফিল করে যে ইন্সপেক্টে কাজ করতে, সাথে সাথে রেজাল্ট দেখতে পাই। এই স্যার হ্যাঁ, কালার জানি কিভাবে নিয়েছিলাম? কিসের কালার? ওই যে একটু আগে কালার দেখাইলেন, ওই যে এই যে সবগুলা ইন্সপেক্ট কালার করলে এই যে দেখাচ্ছে। স্টাইল, এই যে স্টাইল মানে CSS যত কিছু আছে এখানে সব কিছু চলে আসছে। হ্যাঁ, ও এটা কমপ্লেক্স। তারপরে এই যে ইভেন্ট, এই সেই লোড ইভেন্ট, এই সেই যে কোয়েরি, কম্পিউটারটা মানে কি ভাইয়া? এটা জি। এটা আপনার বর্ডার, মার্জিন, এই সেই এগুলো কতটুকু আছে দেখেন। অটো করা আছে, অটো হলে এটা প্যাডিং, এই বর্ডার, সবকিছু এগুলো একটু দেখে নেবেন কম্পিউটার। যেটা আমি এগুলো আমি করিনি আর কি। হ্যাঁ, অন্য জায়গায় অন্য অর্থ বোঝাই, কিন্তু এখানে কি করছে এটা আমি কোনোদিন করে দেখিনি এখানে। তো ঠিক আছে, এটা হচ্ছে অ্যাপেন্ড। স্যার আমি আচ্ছা, স্যার একটা জিনিস জানতে চাচ্ছিলাম স্যার। হ্যাঁ বলেন। এটা হচ্ছে স্যার অনেক সময় পেজ ভিজিট করতে গেলে, কোনো ওয়েবসাইট ভিজিট করতে গেলে দেখে ওইখানে লোডিং আর কি সার্কেল শো করে, বা ফেসবুকে আছে 3 ডট বা 4 ডট করে আর কি। ওইটা কিভাবে করা যায়? এটা কি চেক করে থেকে? 4 ডট? ফেসবুকে লগ ইন করার সময় যে 4টা ডট দেখা যায় লাফালাফি করে। বাফারিং সিগন্যাল। স্যার আচ্ছা। বাফারিং এর জন্য যে জিপ দিয়ে দেয় আর কি ওইটা। হুম। ওইটা স্যার কি দিয়ে করা হয়? ওটা জাভাস্ক্রিপ্ট দিয়েও করে, আবার দিয়ে করে, আপনার PHP থেকে নেয়,
ডাটা নিয়ে তারপরে যে কোয়েরি তো করে। ঠিক আছে, একটা প্লাগইন। হ্যাঁ, প্লাগইনস আর কি, একটা প্লাগইনস তৈরি করতে এগুলোই লাগে। এমনিতে স্যার সিএসএস দিয়ে কি তৈরি করা যায়? হ্যাঁ, সিএসএস দিয়েও করা যায়, কিন্তু এগুলো হেল্প লাগে। অ্যাপ্লাই করতে গেলে মনে হয় জাভাস্ক্রিপ্ট প্রয়োজন। জাভাস্ক্রিপ্ট একটু লাগবে। জি স্যার, বুঝতে তাছাড়া পারছি। একটু দেখে নিন, নতুন ভাবে এগুলো তৈরি করতে গেলে একটু খাটাখাটনি করতে হয়। আর ডিফল্ট তৈরি করা আছে, একটু সার্চ দেন পেয়ে যাবেন এবং কোডগুলো দেখে বুঝতে পারবেন আশা করি। আর সিএসএস দিয়ে স্যার অ্যানিমেশনের মতো তৈরি করা যায় আর কি, গোল সার্কেল ঘুরে কালার চেঞ্জ করা যায়, কিন্তু অ্যাপ্লাই করতে গেলে মনে হয় জাভাস্ক্রিপ্ট লাগে আর কি। না, জাভাস্ক্রিপ্ট তো লাগে না, সিএসএস দিয়েই করা যায়, কিন্তু অনেক অনেক সময় লাগবে আর কি, অনেক কোড লিখতে হবে। জি স্যার। তো আমরা দেখেন ইয়েতে যোগ করে নিই, এখানে কয়টা এলআই আছে? 3টা। তো এলআই যোগ করে এই যে আরেকটা এলআই যুক্ত হয়ে গেছে। আরেকটা দিব, আরেকটা এলআই যুক্ত হয়ে গেছে, দেখেন 5টা এলআই হয়ে গেছে। ঠিক আছে না? 5টা এলআই যুক্ত হয়ে গেছে। তো এটা অ্যাড, আরেকটা কি আছে এখানে? ডিপেন্ড তো হলো, একটা ছিল আফটার আর বিফোর। এই যে আফটার, যে করি আফটার মেথড ইনসার্ট কন্টেন্ট আফটার দা সিলেক্টেড এইচটিএমএল এলিমেন্ট, ওটা আমরা অ্যাড করলাম অ্যাপেন্ড দিয়ে এইচটিএমএল ট্যাগ, ডিপেন্ড দিয়ে এইচটিএমএল ট্যাগ। আর এটা যুক্ত করব আপনার আফটার আর বিফোরে কন্টেন্টটা, হ্যাঁ, সিলেক্টেড, এই যে কন্টেন্ট আফটার দা সিলেক্টেড এইচটিএমএল এলিমেন্ট, যেটা যে এলিমেন্টটা আমরা সিলেক্ট করব তারপরে এই কন্টেন্টটা যুক্ত করে দিবে। আবার বিফোর অর্থ পূর্বে যুক্ত করে দিবে। মানে এই দুটার মধ্যে আলাদা করতে পারতেছি না, অ্যাপেন্ড আর আফটার আর বিফোর আর প্রিপেয়ার, এই দুটার মধ্যে মানে পার্থক্য খুঁজে পাচ্ছি না ঠিক কি জন্য এই দুটা করতে পারতেছি। অ্যাপেন্ড হচ্ছে আপনার ওইটা ইয়ে কি বলে, এইচটিএমএল ট্যাগটা অ্যাড করার জন্য। আর এটা হচ্ছে কন্টেন্ট অ্যাড করার জন্য। আচ্ছা, আপনি যদি একটু কাইন্ডলি মানে একটা এসটিএমএল পেজের মধ্যে যদি আমাকে একটা অ্যাপেন্ড আর একটা আফটার দুইটা মানে এলিমেন্ট ইউজ করে দেখান যে কোনটা কাজটা কেমন হচ্ছে, তাহলে হয়তো আমি ক্লিয়ারলি বুঝতে কাজ সেম, কাজ সেম, কাজ সেম, কিন্তু একটু প্রবলেম আছে, ওই ডোমে প্রবলেম। হ্যাঁ, এই যে ইন্টারনালি ব্রাউজারের ক্ষেত্রে ডোমের মধ্যে প্রবলেম, এটা প্রবলেম না, জাস্ট এটা একটু ডিফারেন্স আছে। ঠিক আছে, ডকুমেন্ট ডম হচ্ছে আপনার ডকুমেন্ট অবজেক্ট মডেল। তো ওটা সম্পর্কে একটু ইয়ে করলে তারপরে এটা বুঝতে পারবেন। তো এটা না বুঝে এখন বুঝেন যে দুইটার কাজ সেম। ঠিক আছে, আফটার এন্ড বিফোর, এই যে বিফোরে যুক্ত হয়ে যাচ্ছে, আফটারে যুক্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে না? এই দুইটা একটু বোঝেন। তারপর এই যে আপনার একটা আছে রিমুভ, রিমুভটা কই, রিমুভ অ্যান্ড এমটি। রিমুভ একটা এইচটিএমএলটা একটা রিমুভ করে দিবে ওখান থেকে। চলেন একটু রিমুভার ইয়েটা দেখি, এমটিটা দেখি কোথায়। এটাতে দেখবো।
রিমুভ এটা, এই যে পি ট্যাগ নামে যে আইডিটা আছে এই আইডিটা আমরা রিমুভ করে দিব, এটা একটা এইচটিএমএল ট্যাগটা রিমুভ করে দিব। হ্যাঁ, রিমুভ করে দিয়েছি। এখন দেখি, এটা তো রিমুভ করে দিয়েছি, এখন ইনস্পেক্ট দিয়ে দেখলাম কই বডিতে, এখন এইচটিএমএল ট্যাগটা দেখেন, হ্যাঁ এই যে রিমুভ হয়ে গেছে। রিমুভ এন্ড ইয়ের মধ্যে পার্থক্যটা দেখাচ্ছি, এই যে দেখেন রিমুভ বলতে এই যে ইয়েতে আমার পি ট্যাগ, পি নামের আইডিটা আছে, সেই ট্যাগটা আমার কি করে দিবে, রিমুভ করে দেবে এই আইডিটা। যখন বাটন ক্লিক দিব তখন এই হ্যাশ যে আইডিটা আছে, এই পিপি নামে যে আইডিটা আছে সেখান থেকে কি করে দিবে, সেই ট্যাগটা রিমুভ করে দিবে, মানে ডোম থেকে বাইরে বের করে দিবে, একদম রিমুভ করে দিবে ট্যাগটা। আর যদি এমটি লিখি, এমটিটা দিই, এমটি ইউজ করি, এমটি মেথড, এমটি মেথডের মাধ্যমে ওই ট্যাগটা থাকবে, কিন্তু আপনার এর ভেতরে যে ইয়েটা থাকবে, কন্টেন্টটা থাকবে কিংবা ভ্যালুটা থাকবে, ওই ভ্যালুটা এখানে এমটি করে দিবে। এটাই পার্থক্য রিমুভ আর আপনার এই যে এমটির মধ্যে। তো আমরা দেখি এখন এমটিটা, এমটি এই যে দেখেন ট্যাগ থাকবে কিন্তু রিমুভ, এই যে দেখেন ট্যাগ কিন্তু আছে, ইয়েটা আছে কিন্তু এইচটিএমএল ট্যাগটা আছে, অথচ ইয়েটা রিমুভ করে, সরি ওই যে কন্টেন্টটা এখান থেকে কিন্তু এমটি করে দিয়েছে। হ্যাঁ, এমটি করে দিয়েছে। আর যদি রিমুভ মেথডটা ইউজ করতাম তাহলে একদম ওখান থেকে এলিমেন্টটাই রিমুভ করে দিচ্ছে। তাতে এগুলো এখন একটু একটু ব্যবহার করেন, যদি ভবিষ্যতে ইয়ে হয় তাহলে আমরা কাজে লাগাবো, এগুলো কাজে লাগাবো মানে লাগে আর কি এগুলো। রিমুভ, রিমুভ করে দিচ্ছে, একদম ট্যাগ নেই এখানে, ট্যাগ এখান থেকে রিমুভ করে দিয়েছে। আজকে মেবি কথা বলতে একটু ইয়ে হচ্ছে, কেমন যেন কি দেখবো আমরা এখান থেকে, অ্যাজাক্সের এটা হলো না কেন, এই অ্যাজাক্সের এটা আমরা দেখবো পিএইচপি তে গিয়ে, এখন আছে কিনা আপনাদের একটা মজার বিষয়, পপ আপের ইয়েটা আসছে না কেন, অনলোডে একটা পপ আপ আসবে, শো হাইড তো দেখছি, ফেড এগুলো তো দেখছি, আচ্ছা আপনারা ওটা একটু প্র্যাকটিস করেন তো, রিমুভ, অ্যাপেন্ড, আফটার, বিফোর, হ্যাঁ এটা একটু প্র্যাকটিস করেন। আমি একটু পপ আপটা দেখি, এই পপ আপটা লাগবেই, কোডটা কোথায় আছে আমি একটু বের করে ওটা ইয়ে করছি। স্ক্রিন দেখতে পাচ্ছেন তো, স্ক্রিনটা? জি দেখতে পাচ্ছি। ওই কামাল এই যে আমাদের হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোড, আগে আমরা এইচটিএমএলটা দেখি। লাইন ফাঁকা করে রেখে দিই। এখানে কয়েকটা ইয়ে নেওয়া হয়েছে, এই যে ফর্মের মধ্যে যেহেতু আমরা ইনপুট বক্স থেকে ডাটাটা নিব, ইমেলটা নিব, নিয়ে এটা ক্যালকুলেশন করার পর সেটা আরেক জায়গায় রেজাল্ট দেখাবো, এটা ভ্যালিড কি ভ্যালিড না। তবে এই সার্ভার সাইড থেকে না, মানে অ্যাক্টিভ ইমেল কিনা সেটা বলতে পারবো না এটা দিয়ে, হ্যাঁ এটা করতে পারবো না, জাস্ট ইমেলের স্ট্রাকচারটা চেক করবো যে এটা ভ্যালিড না ইনভ্যালিড, হ্যাঁ এতটুকু। তো এটা দেখার জন্য আমরা এই যে একটা টেক্সট
ইনপুট টেক্সট নিয়েছি, নিয়ে এটার নাম দিয়েছি কি, আইডি দিয়েছি কি ইআইআই, ইআইআই না দিয়ে ই1, এটা একটু ইমেল 1 রিপ্লেস করে দিই, প্লেস ই1 রিপ্লেস হয়ে যাবে কি ইমেল 1। না এদিকে নাই, তাই না কত, এটা চেঞ্জ করে ইমেল 1 করে দিলাম, রিপ্লেস অল হয়ে গেছে, হ্যাঁ সবকিছু হয়ে গেছে, ইমেল 1 করে দিলাম আইডি নেমটা। হ্যাঁ আইডি নেমটা ইমেল 1 করে দিলাম, আর এই ফাংশন নেমটা চেঞ্জ করে ইমেল চেক নামে ফাংশনটা করে দিলাম, কারণ এটা বুঝতে সমস্যা হবে, বাকিটা ঠিক আছে। আচ্ছা হ্যালো স্যার, হ্যাঁ বলেন। আপনার হোয়াটসঅ্যাপে আমার ফর্মটা পাঠাচ্ছি, দেখবেন একটু ঠিক আছে কিনা। হোয়াটসঅ্যাপে আমি এখন একটু হোয়াটসঅ্যাপে আর একটু প্রবলেম আছে, বললাম না ফোনটা একটু প্রবলেমে আছে। হ্যাঁ ফোনটা পড়ে গিয়ে নষ্ট হয়ে গেছে, এখন হোয়াটসঅ্যাপে আমি লগ ইন করতে পারছি না। আপনি যদি আচ্ছা। মেসেঞ্জারে যান তাহলে হবে। মেসেঞ্জারে আমি তো এখানে ডেস্কটপে লিংক অ্যাটাচ করতে পারতেছি না, ফাইলটা এমনি তো করা যায় না। মোবাইল থেকে করা যায় তো, মোবাইল থেকেও ঠিক আছে, আমরা একটু দেখি। হ্যাঁ মানে আনুষঙ্গিক কথা এখন একটু বন্ধ করি, করে আমরা এই যে দেখি জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা কিভাবে ইমেল ভ্যালিডেশন করব, ইমেলটা চেক করব। তো এটা চেক করার জন্য আমি একটা ইনপুট বক্স নিয়েছি, এইটার আইডি দিয়েছি কি ইমেল 1, ঠিক আছে। আর একটা বাটন নিয়েছি, বাটনে অন ক্লিকে কি হবে, আপনার এই যে এই ফাংশনটা এক্সিকিউট হবে, ফাংশনটার নাম হচ্ছে কি অন ক্লিকে ইমেল চেক নামে একটা ফাংশন, জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন এখানে এক্সিকিউট হবে। আর রেজাল্টটা শো করাবো কোথায়, একটা টেক্সট এরিয়াতে, এই যে টেক্সট এরিয়া নিয়েছি, টেক্সট এরিয়া নিয়ে ওটার মধ্যে রেজাল্টটা শো করাবো। তো সবকিছু হবে ফর্মের মধ্যে। তো চলেন এখন আমরা গিয়ে HTML ফাংশনটা দেখে আসি, জাভাস্ক্রিপ্ট ফাংশনটা। তো জাভাস্ক্রিপ্ট ফাংশন এই যে আমি এখানে 3টা ভেরিয়েবল নিয়েছি জাস্ট এখানে কন্টেন্ট অ্যাড করার জন্য। ইমেল আইডি এই ইনভ্যালিড ভ্যালিড, ঠিক আছে। এটা এখানে না দিলে আমি সরাসরি রেজাল্টে দিব, এটা আপনারা দেখবেন না, কারণ এটা আপনারা দেখলে এখন গোল পাকিয়ে ফেলবেন। তো শুরুটা আমার এই ফাংশনের গিয়েছি, ফাংশনের ভিতরে এসে প্রথম ভেরিয়েবল নিয়েছি ডাটা ডি ভেরিয়েবলের মধ্যে কি ঢুকাইছি, এই যে দেখেন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ইমেল 1, ওই ইমেল 1 নামে টেক্সট বক্স আছে, ওটার ভ্যালুটা আমি ডি ভেরিয়েবলে ঢুকাইছি। এতে এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? ফাংশনের ভিতরে এসে প্রথমে আমরা টেক্সট বক্স থেকে ভ্যালুটা নিয়ে এই ডি ভেরিয়েবলে ঢুকিয়ে দিয়েছি, কোনো প্রবলেম নেই। তাহলে এখানে এসে একটা প্রবলেম আছে, এই যে দেখেন টেস্টের জন্য এটা টিটা করছি আর কি, টি নামে একটা এমনিতে ভেরিয়েবল নিয়েছি, যে কোনো নাম দিতে পারেন আপনারা। এই ভেরিয়েবল নিয়ে এটার মধ্যে একটা সূত্র লিখেছি ইমেল ভ্যালিডেশনের জন্য। সূত্রটা হচ্ছে, এটা যখনই স্টার্ট করব এই যে স্ল্যাশ দিয়ে, তারপরে এটাকে কি যেন চিহ্নটা বলে ভুলে গেলাম, যে কি
কেউ বলতে পারবেন সায়েন্সের? হ্যাঁ, আপার 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 কেস কি? তো বড় হাতে। আপার কেস না, এটা কি যেন বলে। সামথিং টু দি পাওয়ার। হ্যাঁ, হতে পারে। এটা তো না পাই না, হ্যাঁ, পায় না, পাই তো তো কি না। যেন। হুম, যাই হোক, এটা দিয়ে শুরু হবে আর এই যে এটা দিয়ে স্ল্যাশ দিয়ে শেষ হবে। হুম, শেষ এটা হবে। এটা কিবোর্ডের কোন কিতে? এটা তো মানে খুঁজে পাবো। ওটা না, ওটা 6 এ আছে, 6 কিবোর্ডে 6। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শিফট ধরে 6 দিলে ওটা চলে আসবে। তো এটা দিয়ে শুরু আর আপনার শেষ হচ্ছে ডলার স্ল্যাশ দিয়ে শেষ, এটা ফর্মুলা একটা। তো এখানে শুরু করার জন্য এই ফার্স্ট ব্র্যাকেট নিয়ে ফার্স্ট ব্র্যাকেট এই পর্যন্ত শেষ। এই যে এই স্ল্যাশ দিয়েছি, দিয়ে এটা হচ্ছে অ্যাট দ্য রেট থাকতেই হবে। অ্যাট দ্য রেটের আগে কি কি থাকবে এটা দেখেন। অ্যাট দ্য রেটের আগ পর্যন্ত আমাদের থাকতে হবে কি এ টু জেড, স্মল লেটারে এ টু জেড থাকতে পারে, তারপর কি থাকতে পারে ক্যাপিটাল লেটারে থাকতে পারে, অর 0 to 9 থাকতে পারে ইমেলের নেমের মধ্যে, হ্যাঁ, ইউজার নেমের মধ্যে অ্যাট দ্য রেটের পূর্বে। এই যে অ্যাট দ্য রেটের পূর্বে কি কি থাকতে পারে এখানে দিলাম। আর এই প্লাসের অর্থ হচ্ছে এক বা একাধিক থাকতে পারে। প্লাসের ইয়ে হচ্ছে এক বা একাধিক থাকতে পারে। আমি একটু ইয়ে দেখি এটা কি বলে। এটা W3 স্কুলসে আমরা তো দেখিনি, আমরা বইয়ে পড়েছিলাম অনেক আগে, বইটাও আমার কাছে নেই এখন। W3 স্কুলসে অপারেটর, সাবস্ক্রিপ্ট, অপারেটর না, অপারেটর এটি কি লেখা আছে এভাবে? স্যার জোর নাকি? হুম, জোর জোর না, কিছু ইয়ে আছে। এই যে স্যার এখানে নিচে নিচে যান লেখা আছে, এখানে কি জানে জোন নামে কি একটা লেখা আছে, মানে XOR আর একটু নিচে। ওই স্যার অন্য পেজে মনে হয়। এই যে ইকুয়াল টু, এই যে এই কম্পারিজন অপারেটর গুলো এগুলো অবশ্যই আপনারা দেখবেন, হ্যাঁ, কারণ এগুলো বিট ওয়াইজ অপারেটরে গেলে স্যার পাবেন এটার নাম। এটা তো কি? হ্যাঁ, আচ্ছা যাচ্ছি। কিন্তু এই যে যে অপারেটর গুলো আছে এর মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই যে কম্পারিজন অপারেটরস, হ্যাঁ, এগুলো। এই যে এটা হচ্ছে, এটার অর্থ হচ্ছে ইকুয়াল টু, ইকুয়াল ইকুয়াল টু মানে সমান, এ পাশেরটা সমান হলেই হবে। এটা আপনার ইয়েটা দেখবে না, স্ট্রিং টাইপটা দেখবে না। আর ইকুয়াল ভ্যালু অ্যান্ড ইকুয়াল টাইপ, এই যদি এ পাশেরটা বাম পাশেরটা স্ট্রিং হয়, ডান পাশেরটা যদি, এটা বোর্ডে হোয়াইট বোর্ডে ভালোভাবে ইয়ে করা যায়। যাই হোক, এই যে এই ইকুয়াল ইকুয়াল এটার মানে হচ্ছে আপনার ডাবল ইকুয়ালের মানে হচ্ছে এই বাম পাশে যদি আপনার কি বলে নাম্বার থাকে, ডান পাশেও নাম্বার, এবং নাম্বার হলেই হলো, হ্যাঁ, এটা টাইপটা আর কি, নাম্বারের ভ্যালুটা কি বলে মানটা যদি 5 হয়, ডানেরটা 5 হলো, তাহলে এটা ট্রু। যদি বামেরটা 5 হয় কিংবা ডানেরটা ইয়ে হয়, সমান হয় ওই যে ইয়ে দিয়ে, তারপরে ট্রু হবে। কিন্তু এটা হবে কি আপনার স্ট্রিং সহ ভ্যালু এবং ইকুয়াল টাইপ, ডাটা টাইপ সহ দুটাই এক হতে হবে, তাহলে ইকুয়াল হবে। আর এটা হচ্ছে নট ইকুয়াল, মানে এটা ট্রু না, ইকুয়াল নয়, ঠিক আছে। আর নট ইকুয়াল, ডাবল ইকুয়াল হচ্ছে এই যে তার ভ্যালু এবং কি বলে আপনার ডাটা টাইপটা এক নয়। আর ইজ গ্রেটার দেন, স্মল লেস দেন, ইজ গ্রেটার দেন ইকুয়াল, স্মল ইকুয়াল হচ্ছে টার্নারি অপারেটরস। আচ্ছা, এটা তো হলো না। আর লজিক্যাল এন্ড, এন্ড আমরা এন্ড লিখি না, এত এন্ড এত, এবং এই এন্ড লেখার জন্য এম্পারসেন্ট, ডাবল এম্পারসেন্ট দেওয়া হয়। লজিক্যাল অর, অর আমরা লিখি না, কিন্তু অরটা পিএসপি তে আমরা এদের ব্যবহার ভালোভাবে দেখব যদি সময় হয়, হয় না তো। এই যে টাইপ অফ একজন ইয়ে করছিলেন না, টাইপ অফ অপারেটরস, রিটার্ন দ্য টাইপ অফ এ ভেরিয়েবল, একটা ভেরিয়েবল এখানে রিটার্ন করছে, তাই টাইপ অফটা ইয়ে করছিল। এক্সাম্পল, এই যে এটা জোর না স্যার?
নট হ্যাঁ, এই যে এক্সাম্পলটা দেখে নিন। আমি যেটা খুঁজতেছি সেটা অ্যারিথমেটিক অর লজিক। পুরোই তো স্যার, এই যে জ রেকর্ডের যেটা ছিল কই? স্যার ওইখানেই তো ছিল। মাত্র দেখালেন না যেটা লাস্ট, ওইটাই। হ্যাঁ, এটাতে না না স্যার, ওই যে জেএস অপারেটর, জাভাস্ক্রিপ্ট অপারেটর। স্যার নিচ্ছে। হ্যাঁ স্যার, একদম নিচে স্যার, লাস্টে যেটা দেখাছিলেন, এই যে স্যার এখানে। হ্যাঁ, এই যে হ্যাঁ জ্বর। ওটা দিয়ে শুরু না অ্যাসাইনমেন্ট। কি যেন বলে, আমি ভুলে গেলাম ওই অপারেটর গুলো, ইভেন্ট অবজেক্ট অপারেটর গুলো। না, ওটার নাম আমি খুঁজিনি, আমি খুঁজতেছি আপনার একটা এই যে দেখেন এখানে এই প্লাসের অর্থ হচ্ছে এই যেখানে এই ইয়াগুলো আছে আপনার এ টু জেড, স্মল লেটার অর ক্যাপিটাল লেটার অর 0 to 9, যে কোনো অঙ্ক মানে সংখ্যা, যে কোনো অঙ্ক। আবার এই যে আন্ডারস্কোর, ইমেল নেমে আমরা ইউজ করি না, ইমেল ইউজার নেম @এর পূর্বে যেগুলো ইউজ করি। এই প্লাসের অর্থ হচ্ছে এটা এক বা একাধিক থাকতে পারে, এক বা একাধিক বার থাকতে পারে প্লাসের অর্থ। আর এই টেলিং স্ল্যাশ দিয়ে আছে হলো কি @, এটা থাকতেই হবে। টেলিং স্ল্যাশ দিয়ে মানে এটা থাকতেই হবে, একবার থাকতেই হবে এটা। হ্যাঁ, আবার এই এর পরে সে কি দিয়েছে আবার A to Z 0 to 9, আবার দিয়েছে কি বলে আন্ডারস্কোরও থাকতে পারে। হ্যাঁ, এটা কতবার থাকতে পারে? এক বা একাধিক থাকতে পারে। তারপরে এই যে টেলিং স্ল্যাশ দিয়ে কি আছে ডট থাকবে। যেমন জিমেল @gmail লিখলাম, তারপরে .com, কমের এপারে এসে কি থাকবে? অবশ্যই এই যে দেখেন কম তো সবার জন্য কি বলে একদম সেম, এখানে তো আর অঙ্ক থাকে না, কোনো নিউ নাম্বার থাকে না। সেই ক্ষেত্রে A to Z স্মল লেটারও হতে পারে, A to Z ক্যাপিটাল লেটারও হতে পারে। আর এটা কত সংখ্যার হবে এখানে বলে দেওয়া হয়েছে, 2 থেকে 4 সংখ্যা, মানে 3 সংখ্যার এখানে হবে। এই স্যার এটা কি মানে ইমেল, এটা কি ভ্যালিড কিনা সেটা পরীক্ষা করে, তাই না স্যার? হ্যাঁ, পরীক্ষা করার জন্য ইমেল। gmail.com তো আর নাম্বার হয় না, এই জন্য A থেকে Z। হ্যাঁ, A থেকে Z, এই যে এর পর এসে A থেকে এখানে নাম্বার, ওই অনেক সময় নাম্বারও হয়, জিমেল যে জায়গায় লেখা আছে ইয়াহু আছে কিংবা অন্যান্য ইমেলের নাম্বারও লেখা থাকে অনেক সময়। স্যার এই যে যার কারণ স্যার এই যে ইমেলের মানে @এর আগে যে লেখাগুলো থাকে এগুলো তো 0 থেকে 9 পর্যন্ত থাকতে পারে, ক্যাপিটাল লেটার থাকতে পারে, স্মল লেটার থাকতে পারে, কিন্তু স্যার সিম্বলও থাকতে পারে। সিম্বলের জন্য কি করবেন এখানে? সিম্বলের জন্য সিম্বল দিয়ে দিবেন। এখানে আমি ইউজ করছি কি এই যে পর্যন্ত, যদি সিম্বল থাকে তাহলে এখানে আপনি আবার এই যে ডটও তো থাকতে পারে অনেক সময়, নামে তো হ্যাঁ ডটও থাকে, ইমেল অ্যাড্রেস আন্ডারস্কোর থাকে, সিম্বল ব্যবহার করা যায় না, পাসওয়ার্ডও করা যাবে না। হ্যাঁ, তো ওই কটা এখানে বসিয়ে দিবেন, এখানে দিয়ে দিবেন এর মধ্যে। সেগুলো কতবার থাকতে পারে? এক বা একাধিকবার থাকতেও পারে, নাও পারে, এরকম। এই তারপরে এটাকে কি করছি, এই ভেরিয়েবলটাকে টেস্ট করেছি কি দিয়ে? এটার সঙ্গে মিলিয়ে দিয়েছি এই যে এই ভেরিয়েবলটা, ঠিক আছে? এই যে ইমেলটা পাইছি টেক্সট বক্স থেকে, যে ইমেলটা পাইছি ওটার সঙ্গে টেস্ট করে দিয়েছি। এই যে দেখেন এটা ডি ভেরিয়েবলটা এটা, এখানে যে ইমেলটা পাইছি সেটা টেস্ট করেছি কার সঙ্গে? এই যে ফর্মুলার সঙ্গে, যে ফর্মুলাটা আমরা লিখেছি টি এর মধ্যে। হ্যাঁ, এই ফর্মুলার সঙ্গে টেস্ট করেছি। টেস্ট করে যদি এটা হয়, এটা আমরা যদি এটার মধ্যে দিলাম কিংবা এটা আরেকটা ভেরিয়েবলে ঢুকিয়ে দিই তাহলে ভালোভাবে বুঝবেন। var টেস্ট নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, করে এটার মধ্যে টেস্ট করলাম, ঠিক আছে? টেস্ট করলাম, এটার মধ্যে টেস্ট করে দিলাম ভেরিয়েবলটা, এটা টেস্ট হয়েছে কিনা। নষ্ট হয়ে গেছে। এটা টেস্ট ভেরিয়েবলের মধ্যে এই টি টেস্ট মানে এই ফর্মুলাটা দিয়ে, হ্যাঁ, এই ফর্মুলাটা দিয়ে কি করলাম, এখান থেকে যে ইমেল পেলাম সেটাকে আমরা টেস্ট করলাম। টেস্ট করার পর এখান থেকে কি পাইলাম, এটা ট্রু কি ট্রু না এটা এখানে বলে দিই, ঠিক আছে না? ইফ
টেস্ট। টেস্ট কি স্যার ফাংশন? হ্যাঁ, এটা হচ্ছে টেস্ট ফাংশন, একটা একটা মেথড আর কি। এই মেথডের মাধ্যম দিয়ে আমরা এখানে এই ইয়েটা চেক করলাম। হ্যাঁ, ইমেল ভ্যালুর সাথে আর কি। দিয়ে ডাটা লিখে দিই তাহলে ভালো হবে। ডাটা টেক্সট বক্স থেকে যে ডাটাটা পাইলাম, যে ভ্যালুটা, ওটা নিয়ে এসে এখানে টেস্ট করলাম। টেস্ট করলাম কার সঙ্গে? এই যে এখানে ফর্মুলা লিখে দিই, এটা ফর্মুলা করে দিই। আচ্ছা, বলে এসে টেস্ট ভ্যারিয়েবলটা স্যার চেঞ্জ করে বলে টেস্ট টেস্ট সমস্যা নেই। ফর্মুলা, ও আচ্ছা, এটা আবার ইয়ে ধরছে, কোনো কিছু লেখা যাবে না। এই যে আমাদের ফর্মুলা, যেটা আমরা ফর্মুলা লিখলাম একটা, হ্যাঁ, লজিক ফর্মুলা, যে সূত্রটা লিখলাম এটার সঙ্গে আমরা করালাম এটা এই ডাটাটা দেখেন টেস্ট করালাম। টেস্ট করিয়ে, হ্যাঁ, এখন টেস্ট যদি এটা ভ্যালিড হয়, ঠিক আছে, ইফ টেস্ট, এই যে টেস্ট নামের ভেরিয়েবলটা আছে, এখানে কি দেব? পি দিয়ে টেস্টি এই নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। এই ভেরিয়েবলটা যদি সত্যি হয়, ইফ টেস্ট অর্থ হচ্ছে এটা যদি ট্রু হয়, এটার অর্থ হচ্ছে, হোয়াইট বোর্ড ছাড়া, হোয়াইট বোর্ডকে মিস করছি আমি, হ্যাঁ, হোয়াইট বোর্ডে লিখে দিলে দ্রুত হয়ে যেত। এই ইফ টেস্ট কি বলে? স্যার ওই যে পেইন্ট আছে না, মানে মাইক্রোসফটের পেইন্ট, ওটাতে দেখানো। হ্যাঁ, ওটা লিখতে প্রবলেম হয়, একটু দ্রুত হয় না। ইফ টেস্ট কিন্তু ভেরিয়েবল, এটা আবার এই যে আপনারা এই মেথড ধরে নিন না। হ্যাঁ, ইফ টেস্টের এটার অর্থ হচ্ছে, আমি এখানে কমেন্টস করে দিয়ে দিই। হ্যাঁ, ইফ টেস্টের অর্থ হচ্ছে ইফ, হ্যাঁ, ইফ টেস্ট, এই ভিতরে টেস্ট লেখা আছে, এটার অর্থ হচ্ছে ইফ টেস্ট ইকুয়াল টু ট্রু। এটার অর্থ হচ্ছে এইটা। যদি আমরা ইফ টেস্ট লিখি কোথাও শুধু, তাহলে মনে করবেন যদি এই ভিতরে ভেরিয়েবলটা ট্রু হয়, দেন এই ভিতরে এটা এক্সিকিউট হবে, ভিতরের কোডটা, ইফ লজিক এখানে, হ্যাঁ, ভিতরের কোডটা এক্সিকিউট হবে। অন্যথায় কি হবে? এই যে ইলস, এইটা দেখাবে। আচ্ছা, ঠিক আছে, এখানে কি আমরা বিষয়টা এভাবে ইজিলি বলতে পারি না, যে আমরা একজনকে যেভাবে স্বাভাবিকভাবে বলি যে তুমি হ্যাঁ, যদি বলেন। এই কাজটা করো তাহলে আমি ওই কাজটা করব, আর না হলে আমি ওটা করব না। হ্যাঁ, এটাই তো কথা। মানে বিষয়টা এরকম যে আমি আমার ফ্রেন্ডকে বললাম যে তুমি যদি বাজারে যাও তাহলে আমিও যাব, আর যদি না যাও তাহলে আমিও যাব। যদি যাও তাহলে বাজারে যাব, না হলে কোথায় যাব? ঘুরতে যাব, শেষ। হ্যাঁ, যেটা মানে পরের যে যাবো। কন্ডিশনটা থাকবে। হ্যাঁ, সেটা হবে। হ্যাঁ, আমি যেটা আর চাচ্ছি সেটা যদি না হয় তাহলে বাকি যেটা আছে সেটা এমনিতে হয়ে যাবে। হ্যাঁ, সেটা এমনিতে হয়ে যাবে। এটা এলস দিতেই হবে, ইফ যখন ইউজ করবেন তখন এলস দিতেই হবে। তো এখানে দিলাম ইফ টেস্ট। আর ইফ টেস্ট এটার অর্থ কি হলো? টেস্ট ইকুয়াল টু ট্রু। আর যদি ইফ নট ইকুয়াল টু টেস্ট, নট হচ্ছে আপনার, যদি আমি এই যে বিশেষ চিহ্নটা দিই, তাহলে এটা কিন্তু নট, প্রোগ্রামের ভাষায় এটাকে নট বলা হয়। স্যার রেজাল্ট তো সেমই দেখাবে, কারণ আপনি স্যার দুটোটা তো সেমই লেখা। না, দুটো সেম লেখা না, আলাদা লেখা আছে, আলাদা আছে। আচ্ছা, আমি লিখতেছি সেটা। হ্যাঁ, যদি এই যে ইজ নট দিয়েও দেখবো আমরা, যদি এটা আমরা ইউজ করি পরবর্তীতে পিএইচপি তে লাগবে ইজ নট টেস্ট, এটার অর্থ হচ্ছে টেস্ট ইকুয়াল টু ফলস। ঠিক আছে, টেস্ট ইকুয়াল টু যদি ফলস হয় তাহলে এটা করবে, না হলে এটা করবে। আর যদি আমি নট চিহ্নটা উঠিয়ে নিই তাহলে টেস্ট ইকুয়াল টু ট্রু। যদি টেস্টটা ট্রু হয়, এটা যদি রেজাল্ট আপনার ট্রু হয়, তাহলে ভিতরের কোডটা এক্সিকিউট করবে, না হলে এটা করবে, অন্যটা করবে।
তো চলেন আমরা একটু চেক করে দেখি। এখানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি রেজাল্ট নামে টেক্সট এরিয়া আছে, ওখানে শো করবে। কি শো করবে? এখানে দিয়ে দিব আমরা ইমেল। এখানে আমরা একদম টেক্সট লিখে দিই। যদি ট্রু হয় তার মানে চেক করে এটার সঙ্গে এই ফর্মুলার সঙ্গে মিলে গেল, তাহলে তো ইমেলটা ভ্যালিড, তাই না? তাহলে ইমেল ইজ ভ্যালিড, এটা দিয়ে দিলাম। আর যদি না মিলে তাহলে আমি এখানে কন্টেন্টটা কি পাঠিয়ে দিলাম, শুধু ইনভ্যালিড লিখে দিলাম, ইনভ্যালিড লিখে দিলাম, এতটুকুই। আমরা একটু ব্রাউজারে ওপেন করে নিই। এই যে আমাদের আমি যে এমনিতে লিখে @ না দিয়ে হ্যাশ দিয়েছি, দিয়ে .com দিয়ে দিয়েছি, দেখেন দিলাম, এই যে ইনভ্যালিড, ইমেলটা ইনভ্যালিড। আর যদি আমি লিখে @gmail.com দিই, দেখেন দিস ইমেল ইজ ভ্যালিড। ঠিক আছে না? এখানে বুঝতে কারো সমস্যা কোনো? না স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, ফর্মুলা লেখার জন্য ম্যাচ করানোর জন্য ফর্মুলা লেখার জন্য আমরা মানে ম্যাচিং ফর্মুলা লেখার জন্য শুরু করব এটা দিয়ে, ঠিক আছে, স্ল্যাশ আর এটা কি জোর চিহ্ন দিয়ে, দেন আমরা শেষ করব এটা কি $সাইন এন্ড স্ল্যাশ দিয়ে শেষ হবে। আর এ টু জেড এইভাবে দিয়ে দিলাম। হ্যাঁ বলেন কমল ভাই। যে চিহ্নটা নিয়ে যে কথা হচ্ছিল, এটা হচ্ছে প্রোগ্রামিং এর ভাষায় একে ক্যারেক্টার বলে, ক্যারেট। হ্যাঁ ক্যারেট চিহ্ন, ক্যারেট বলে। আর এটা হচ্ছে যদি আপনার এই ব্র্যাকেটের ভিতরে থাকে, তাহলে মানে যদি এর আগে থাকতো তাহলে এই চিহ্নগুলা ব্যবহার করা যাবে না। আর যখন ব্র্যাকেটের বাইরে হয় তাহলে হচ্ছে এই চিহ্নগুলা ম্যান্ডেটরি, যে এইগুলো ইউজ থাকতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশন। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হলো। আর একটা দেখবো আমরা, ওপেন করে নিই ফাইলগুলো। প্রাইম নাম্বার, ঠিক আছে, ইমেল ভ্যালিডেশন, ওই এটা আপনারা ইয়েটা করবেন, এটা প্রাইম নাম্বার। একটা নাম্বার আপনার এটা কি মৌলিক কি মৌলিক না, এটা ইয়ে করার জন্য ফর লুপ ব্যবহার করে এটা করা হয়েছে। এই ইয়ার এটার নাম কি বললাম, নাকি যেন কনক্লুশন, আর কি এই কনক্লুশন চিহ্ন, এই পার্সেন্ট এটা কেউ ইউজ করছেন? মডুলাস বলে। মডুলাস এই মডুলাসটাকে ইউজ করছেন? আচ্ছা, এটাকে কি আমরা ভাগশেষ বলতে পারি না? হ্যাঁ, ভাগশেষ। এটা অবশ্যই এখন ইউজ করি নাই, বাট এটা সি প্রোগ্রামিং এ ইউজ করছিলাম যখন আমরা ইন্টার লেভেলে ছিলাম, প্রায় 1-1.5 বছর আগে। আচ্ছা ঠিক আছে, তো এটা ওই সেম আমরা একটা টেক্সট বক্স নিয়েছি, এই যে ফর্ম নিয়েছি, ফর্ম নিয়ে সেখান থেকে একটা টেক্সট বক্স, এই টেক্সট 1 দিয়েছি আমি TT1। তারপরে এই যে বাটনে কি দিয়েছি ফাংশন 1, এই ফাংশনটা কাজ করবে, ঠিক আছে। তারপরে আমরা শো করাবো কোথায়, এই যে একটা টেক্সট বক্স নিয়েছি, টেক্সট বক্সে শো করাবো। টেক্সট বক্স থেকে ডাটা নিয়েছি এবং টেক্সট বক্সে ইয়েটা শো করাবো, রেজাল্টটা শো করাবো, ঠিক আছে। তো চলেন আমরা একটু দেখি। এখানে দুইটা ভেরিয়েবল নিয়েছি, সি মানে নিয়েছি নট ইজ প্রাইম, আর ডি নিয়েছি ইজ নট প্রাইম। এটা জাস্ট ইয়ে করার জন্য, এখানে রেজাল্টে নিয়ে আসার জন্য। দেখেন সিটা দিয়েছি কোথায়, এখানে নট প্রাইম, আর এটা হচ্ছে নট প্রাইম। তো সিম্পল একটা কাজ, এই ভেরিয়েবলটা নিয়েছি, এখানে ডাটা নিয়েছি এই বিতে,
বি নামের ভেরিয়েবল, এই দেখেন var কথাটা উল্লেখ করা নাই এখানে, যদিও তারপরেও নিবে, আমাদের উচিত var কথাটা উল্লেখ করার। ভেরিয়েবল বি এর মধ্যে ওই যে টেক্সট বক্স থেকে ভ্যালু নিয়েছি এখানে, হ্যাঁ, এই টেক্সট বক্স থেকে, যে টেক্সট বক্সে আমরা নাম্বার দিব, নাম্বারটা নিয়েছি। নাম্বারটা নিয়ে আমরা কি করে এখানে ক্যালকুলেশনের জন্য ফর লুপ লাগাইছি। ফর লুপের ইনিশিয়াল ভ্যালু কত, ট্রু। আমাদের মৌলিক সংখ্যাটা শুরু কত থেকে, মৌলিক সংখ্যা শুরু কত থেকে? 2 থেকে স্যার। হ্যাঁ, 2 থেকে, যার কারণে ইনিশিয়াল ভ্যালু আমরা 2 নিয়েছি। আয়ের ভ্যালুটা আমরা 2 নিয়েছি। নিয়ে ওখানে যদি আমি বড় সংখ্যা দিয়ে, যে দেখেন ওটাকে আবার কি আসলো এই সময় থেকে আমাদের ইয়েটা শুরু, তো 2 থেকে শুরু নিয়ে নিলাম। এখন এই আয়ের মানটা কত, লুপটা কত দূর পর্যন্ত চলবে এটা ইন্ডিকেট করে দিয়েছি, কি দিয়ে এটা ইয়ে করেছি, চলবে কতক্ষণ পর্যন্ত। বি মানে এই যে ভ্যালুটা পাবো সেটাকে 2 দিয়ে ভাগ করে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টের সমান পর্যন্ত এই লুপটা চলবে, এই ভাগ করতে থাকবে, হ্যাঁ। আর এটা ইনক্রিমেন্ট হবে, বারবার ইনক্রিমেন্ট হবে, হয়ে কত দূর পর্যন্ত চলবে, এই যে সংখ্যাটা আমরা দিব সেটার অর্ধেক পর্যন্ত। এটা সরাসরি আমরা এখানে বিও ইউজ করতে পারতাম, এই বিটা ইউজ না করার কারণ মানে ওই সংখ্যা পর্যন্ত লুপ চলবে, তাহলে একটু বেশি সময় নিত, যার কারণে আমি অর্ধেক করে নিয়েছি। এখানে অর্ধেক করে নেওয়ার কারণ হলো যে একটু লুপের সময়টা কম নিবে, ক্যালকুলেশনের সময়টা কম নিবে। কারণ যদি বড় সংখ্যা হয় এটা ক্যালকুলেশন করতে অনেক সময় লেগে যাবে, সেক্ষেত্রে সেটা আগে 2 দিয়ে ভাগ করে নিবে, নিয়ে সেই ইয়ে পর্যন্ত লুপটা চলবে, ঠিক আছে। তারপরে এখানে ইনক্রিমেন্ট হবে এই ইয়ে পর্যন্ত, এই যে ভাগশেষ পাবে, এখানে ভাগফল পাবে, সেই পর্যন্ত লুপটা চলবে, এই সংখ্যার অর্ধেক পর্যন্ত, যেটা আমরা ইনপুট দিব যে সংখ্যাটা। এখন নিয়ে আসার পর এখন ইফ কন্ডিশন, ঠিক আছে, ফর লুপের মধ্যে ইফ কন্ডিশনে যখন এটা সমান হবে, 0-র সমান হবে, একদম মানটা সমান হবে, ভাগশেষটা যখন 0 হবে, এই বি কে প্রতিবার আই দিয়ে ভাগ করবে, ভাগ করে করে যাবে লুপের মধ্যে। যে মানটা দিব সেটাকে কি 2 দিয়ে ভাগ করা হবে? হ্যাঁ, 2 দিয়ে ভাগ করা হবে, মানে অর্ধেক করে নেওয়া হবে। যদি সাপোজ আমি ওপেন করে নিই, ওই ওপেন ব্রাউজার, এটাকে দেখেন নাম্বার 6 দিয়েছি, এটা কি 6 ইজ নট প্রাইম, 6টা প্রাইম নয়। যদি আমি এখানে দিতাম কত প্রাইম নাম্বার বলেন একটা, এই যে প্রাইম, এটা করার কারণ হচ্ছে যখনই আমরা এই যে বড় ধরনের সংখ্যা দিব সেক্ষেত্রে লুপটা কতবার চলবে। এই যে 79 দিয়েছি, যদি আমি ওখানে 2 না ইউজ করতাম, মানে ভাগ করে অর্ধেক করে নিয়েছি আগে, সাপোজ এই যে 80-র অর্ধেক করে নিয়েছি, 80টা অর্ধেক করে নিয়েছি ওখানে, এই যে 2 দ্বারা ভাগ করে, ওই 2 দ্বারা ভাগ করে এখানে 80কে অর্ধেক করে নেওয়া হয়েছে। এটা কারণ হচ্ছে কি, যদি আমি ভাগ না করতাম তাহলে এই এতটুকু সময়ের মধ্যে কিন্তু 80 বার লুপ চলতো, ঠিক আছে, এই 80 পর্যন্ত লুপটা চলতো। আর এটা যে কথা, আমি যদি 40 দিয়ে দিই একই কথা না, যার কারণে এটা অর্ধেক করে নিয়ে এখানে লুপটা চালানো হয়েছে। এটা যদি আমি এটা না দিতাম, পুরো মানে ওই সংখ্যাটাই দিতাম, তাহলে কোনো সমস্যা ছিল না, তবে ভাগ করে নিবেন, লুপের সময়টা একটু কম নিবে। 40 বার পর্যন্ত লুপ চলছে, আবার যখন 40 দিয়েছি তখন এটা 20 পর্যন্ত লুপ চলবে। তারপরে এখানে এসে আমি দেখছি যখন এটা ভাগশেষ 0 হবে, যদি ভাগশেষ 0 হয়ে যায় তাহলে এটা কি হবে, অবশ্যই এটা নট প্রাইম, ঠিক আছে। প্রাইম সংখ্যার ভাগশেষ কখনোই 0 হবে না। 0 হবে কি, 7 ভাগ করতে থাকেন তো 0 হবে কোনো সময় ভাগশেষ, পয়েন্ট আসবে, তাই না, একদম সরাসরি 0 হবে না ভাগশেষ। সেক্ষেত্রে এখানে ভাগশেষের সঙ্গে তুলনা করা হয়েছে। দেখেন বি কে আই দ্বারা ভাগ করছে, যতবার আয়ের মান ইনক্রিমেন্ট হবে হয়ে এসে ভাগ হবে, এই ভাগ করতে করতে যখন এসে 0 হবে, কিংবা লুপটা চলবে কতক্ষণ পর্যন্ত, 0 না হলেও লুপটা চলবে,
এখানে যে সংখ্যা দিব তার অর্ধেক পর্যন্ত লুপটা চলে বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে লুপ থেকে বেরিয়ে হয়ে যাবে। হ্যাঁ, তাহলে যদি এটা শূন্য হয়ে যায়, ভাগশেষ যখন শূন্য হবে তখন এটা কি হবে, ভ্যালিড ভ্যালু ইজ, এখানে সংখ্যাটা দিয়ে দিই, সরাসরি লিখে দিই এখানে, লিখে দিই ভ্যালুটা ইজ নট প্রাইম। আর যদি ভাগশেষ না মিলে যায়, ভাগশেষটা যদি শূন্য না হয় এবং লুপ চলে, যে লুপ যদি বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে হবে নট প্রাইম, প্রাইম হয়ে যাবে এটা সংখ্যাটা। আচ্ছা 25 কেন আমার লেখা উল্টাপাল্টা হয়ে গেছে তাহলে? আপনি প্রাইমের জায়গায় নট প্রাইম লিখছেন, নট প্রাইমের জায়গায় প্রাইম। কোনো কিছু একটা হয়ে গেছে। ঠিক আছে, এই পর্যন্ত থাক, কারণ এখানে ভেরিয়েবল দিয়ে দিয়েছি, এই যে ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিয়েছি। হ্যাঁ, ডিক্লেয়ার করে দিয়েছি প্রাইম। তারপর আর কি আছে, ওয়েবসাইট ভ্যালিডেশন, এই যে এই কোডটা আমরা দেখি, এই কোডটা আরো পারফেক্টলি আমরা বুঝবো। কই মিটিং এ কে আছে? এই যে দেখেন, যেহেতু আমরা যদি 1 দিই, 2 দিই, দেখেন এখানে 1 দিলে কি হচ্ছে, 1 দিলে দেখাচ্ছে না কিন্তু হ্যাঁ, 1 দিলে কিছু দেখাচ্ছে না। দেখেন 1 দিব, এটা কি কিছুই দেখাচ্ছে না, তাহলে তো রেজাল্ট দেখাইতে হবে 1 এর জন্য। আপনার প্রাইম নাম্বারের জন্য এটা পারফেক্ট এটা কোডটা। হ্যাঁ, দেখেন এখানে ইয়েটা নিয়েছি আমরা, একটু চেঞ্জ করে নিই, এর জায়গায় হবে, প্রবলেম হয়ে যাবে এটা। এটাতে আমরা, এটা হচ্ছে ইনপুট, এটা বুঝতে সমস্যা হবে যে আমি নিয়েছি কোথা থেকে ভ্যালুটা, এই যে T1 নামে যে টেক্সট বক্স আছে সেখান থেকে ভ্যালুটা নিয়েছি, নিয়ে এ ভেরিয়েবলে ঢুকিয়ে দিয়েছি। হ্যাঁ, এ ভেরিয়েবলে ঢুকছে। এখন একটা নতুন একটা এমনিতেই ভেরিয়েবল নিয়েছি বি নামে, নিয়েছি প্রাইম, প্রাইম কথা নিয়েছি, কিংবা ইট ইজ প্রাইম একটা কথা নিয়েছি। হ্যাঁ, এখন যদি এই ইনপুট বক্সের ইয়েটা, এই এ দেখেন ইনপুট, ইনপুট ফিল্ডটা আমি রিনেম করে নিই, না হলে বুঝতে সমস্যা হবে। এ বারবার ইউজ করবেন। আর আছে আর কোথাও আছে না, ইনপুট
ইনপুট ইমেলটা, হ্যাঁ, ভেরিয়েবল ইনপুট, এই ইনপুটের মধ্যে আমি টেক্সট বক্সে ভ্যালুটা নিয়ে এখানে ইনস্টিটিউট হয়েছে, তো মানে ইনপুটে ঢুকিয়েছি। এখন ইনপুটটাকে নিয়ে আমরা ইউজ করব একটা বি নামে ভেরিয়েবল নিয়ে, এখানে জাস্ট একটা টেক্সট নিয়েছি, ইট ইজ প্রাইম, একটা টেক্সট বি মানে ইট ইজ প্রাইম। তো এখান থেকে ইফ যদি আমরা এটা 0 হয়, ইনপুটটা যদি 0 হয়, অর এই যে অর লজিক গেট একটা ইউজ করলাম না, অর আমরা এই যে কম্পারিজন অপারেটর না কি যেন, লজিক্যাল অপারেটর মেবি না কি যেন আছে, তো এই অপারেটরটা এখানে ইউজ করছি দেখেন। তো এই ইনপুট যদি 0 হয়, অর ইনপুট ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে কি দেখাবে, বি ইকুয়াল টু, বি এর মানটা কি হয়ে যাবে, এই যে বি আছে, বি এর মানটা কি হয়ে যাবে, নট প্রাইম। ইট ইজ নট প্রাইম, ইট ইজ নট প্রাইম। আর যদি পরবর্তীতে এসে ফর লুপ আমরা ইউজ করছি, ঠিক আছে, প্রথমে আমরা একটা লজিক করছি, কারণ এখানে যদি 0 and 1 এগুলো তো প্রাইমের মধ্যে পড়ছে না, কারণ প্রাইম সংখ্যা শুরু হয় আমাদের 2 থেকে, 2 এর উপরে যত থাকবে সেগুলো আমরা এখানে ফর লুপের মাধ্যমে ক্যালকুলেশন করে এটা দেখতে পাবো যে এটা প্রাইম অর নট। আর যদি 0 কিংবা 1 দিই, তাহলে এটা সরাসরি দেখিয়ে দিবে কি আমার যে ইট ইজ নট প্রাইম, মানে বি এর মান তখন ইট ইজ নট প্রাইম হয়ে যাবে, এখানে প্রাইম আছে। তারপরে 0 এবং 1 না দিয়ে যদি অন্য সংখ্যা দিই, তাহলে আমাদের ফর লুপটা চলবে। ফর লুপে গেলাম, ফর লুপে এসে ও আচ্ছা, এখানে আরেকটা কথা বলে নেই, দেখেন আমরা এখানে ইফ লজিকটা ইউজ করি নাই, ইফ লিখলে তো অবশ্যই এখানে এলস দিতে হয়, তাই না, দিতে হয় কিনা, তো এখানে এলস কথাটা উল্লেখ না করলেও অটোমেটিক, দেখেন এখানে ইফ ইউজ করছি, এটা মনে করতে হবে যে একদম এলস এর মধ্যে এটা হয়েছে আর কি, প্রবেশ করানো হয়েছে, এলস কথাটা উল্লেখ না করলেও চলবে। তো এখানে ফর লুপ লাগিয়েছি, ফর লুপ ওই যে সেম কোয়ালিটিতে, এই যে ফর লুপ, হ্যাঁ স্যার ইলস এর বদলে কি ফর? না, ইলস এর বদলে ফর না। আচ্ছা, আপনাদের ফর ব্যবহার করি, এলস কথাটা উল্লেখ না করলেও চলতো, হ্যাঁ, ইফ দিয়েছি, এখানে এলস ইউজ করলাম, ঠিক আছে। স্যার ইলস যদি উল্লেখ না করি, সেক্ষেত্রে অল্টারনেটিভ কিছু কি দেখাবে? অল্টারনেটিভ কিছু দেখাবে না, কোনো প্রবলেম নেই, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এই দেখেন এলস এর মধ্যে আমরা কি করেছি, এখানে ফর লুপ চালিয়ে দিয়েছি, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আমরা এখানে এলস যদি ইউজ না করি, তাহলে তো ধরে নিবে কিভাবে, যদি এইটা সত্যি না হয়, মানে এই রেজাল্টটা না হয়, তাহলে এটা তো কাজ করবে না। 0 এবং 1 যদি না হয়, তাহলে অবশ্যই ইফের কাজ করবে না, তখন ইলসের কাজ করবে, এখন ইলসের কাজ এসে কি, এখানে ফর লুপ, যখন তার মানে স্যার নিচের ফরটা হলো ইলস এরই ভ্যালু, সেক্ষেত্রে আমরা ইলস যদি না দিয়ে দেই, তারপরেও অটোমেটিক নিয়ে নিবে। হ্যাঁ, অটোমেটিক এলস হিসেবে গণ্য করবে এটা। আবার এই যে এখানে দেখেন, এখানে ইফ এর কিন্তু এলস ইউজ করা নাই, ঠিক আছে, এখানে শুধু করা আছে কি, নট প্রাইম, এলস ইকুয়াল টু যে 0 হয়, তাহলে এটা কি নট প্রাইম, আর এলস কোনো ইউজ করা নাই। এলস ইউজ করা নাই বলতে এলস এর মানটা অটোমেটিক এটা নিয়ে নেবে, ইজ প্রাইম, ঠিক আছে। এটা শর্ট ভাবে একটু শর্টকাট করা আছে, আমি কেটে দিচ্ছি এলসটা। ফর লুপটা ইউজ করা আছে, এই যে ইনিশিয়াল ভ্যালু 2, আর ইনপুট কে 2 দ্বারা ভাগ করে ততদূর পর্যন্ত লুপটা চলবে, ইনক্রিমেন্ট হয়ে হয়ে লুপটা চলার পর যদি ইনপুটের এই আই দিয়ে যখন 0 হবে, লুপ চলাকালীন পর্যন্ত যদি 0 হয়, তাহলে অবশ্যই ভাগশেষ যদি 0 হয়, তাহলে কি হবে, ওটা প্রাইম হয়ে যাবে না, মানে প্রাইম হবে না, ওটা নট প্রাইম। আর এর মানটা কি বলে, ইনপুটকে আই দ্বারা ভাগ করে যদি ভাগশেষ 0 না হয়, সেক্ষেত্রে ভাগশেষ অবশ্যই আসবে আপনার কি বলে, পয়েন্টের আকারে, দশমিক আকারে আসবে।
তো দশমিক যদি আসে, দশমিক মান আসার সাথে সাথে ওটা হয়ে যাবে কি প্রাইম, এলস এর ভ্যালুটা। তো এখানে ডকুমেন্ট টি টু মানে এই যে রেজাল্টটা, এই টেক্সট বক্স 2, এই টেক্সট বক্স 2 তে আমরা, আচ্ছা টেক্সট বক্স না, এখানে ডিভ নেওয়া হয়েছে, ডিভের আইডি 2 নেওয়া হয়েছে, এখানে একটা বিআর দিয়ে দিই, বিআরে শো করবে ইনপুট প্লাস মানে ওই সংখ্যাটা, যে সংখ্যাটা ইনপুট করা হয়েছে ওই সংখ্যাটা প্লাস একটা স্পেস ফাঁকা নিয়ে বি। বি এর মান কখনো দেখেন প্রথমে ছিল ইট ইজ প্রাইম, যখনই আমি ইয়ে করব তখনই এটার ভ্যালু দেখাবে ইট ইজ প্রাইম, মানে বি এর মানটা প্রাইম ধরে নেবে, ডিফল্ট ভ্যালু যখনই দেখাবে তখনই, মানে যখনই পেজটা লোড হবে তখনই দেখাবে ইট ইজ প্রাইম, ঠিক আছে। কিন্তু এই যে ইফ যদি ইয়েটা হয় 0 কিংবা 1 দিই, তাহলে বি এর ভ্যালুটা হয়ে যাবে কি ইট ইজ নট প্রাইম। আবার এটাও দিলাম না, না দিয়ে 0 এবং 1 দিলাম না, দিলাম 2 এর উপর থেকে সংখ্যা, যখনই 2 এর উপর থেকে সংখ্যা দিব তখনই এটা ক্যালকুলেশন করার পর সেটা এই ভাগশেষের উপর নির্ভর করবে এটা প্রাইম কি প্রাইম না, তখন আবার বি এর মান পরিবর্তন হয়ে নট প্রাইম হয়ে যাবে, ঠিক আছে। অন্যথায় যদি ইয়েটা হয় ভাগশেষ 0 হয়, দশমিক না আসে, সেই ক্ষেত্রে সংখ্যাটা অবশ্যই নট প্রাইম, এটা নট প্রাইম। এই তো হয়ে গেল। এখন আমরা এখানে চেক করব, এই যে এখানে, এখন আমরা এখানে 6 দিলাম, 6 কে যদি ইয়ে করি আপনার, এই যে দেখেন ইট ইজ নট প্রাইম, 6 কে প্রথমে অর্ধেক করে নিয়েছে। স্যার যদি বাকশেষটা স্যার 0 হয় তাহলে স্যার প্রাইম মানে নট প্রাইম, প্রাইম নাম্বার হবে না, নট প্রাইম। হ্যাঁ নট আর যদি প্রাইম। বাকশেষ যদি স্যার ওই মানে নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে স্যার এটা প্রাইম হবে। প্রাইম, হ্যাঁ প্রাইম হবে। তো সেইভাবেই আমরা যাচ্ছি। প্রথমে এই লুপের মাধ্যমে আমাদের যেহেতু 2 থেকে মৌলিক সংখ্যা শুরু, সেহেতু 2 থেকে এটাকে আমরা ভাগ করতে থাকবো কতদূর পর্যন্ত, যে সংখ্যা ইনপুট দিব তার অর্ধেক পর্যন্ত, সংখ্যা পর্যন্ত। এই যে আমি আগে অর্ধেক করে নিয়েছি, এই ইনপুট বা ডিভাইডেড বাই 2, তার মানে অর্ধেক হয়ে গেল। এই যে আমি অর্ধেক করে নিয়েছি, এখানে অর্ধেক করে নিয়ে 3 আসছে, তাই না। 3 কে আমরা প্রথমে কত দিয়ে ভাগ দিব, 2 দিয়ে, 2 দিয়ে ভাগ দিয়ে কত আসছে, যে ভাগশেষটা আমরা দেখবো। এই যে ভাগশেষটা আমরা ইয়ে করছি এখানে মডুলাস, এই যে ভাগশেষটা, এই যে দেখেন ভাগশেষ 1 আসে, তাহলে আমার এটা মিললো না স্যার, এটা নিঃশেষে বিভাজ্য হয় নাই। তাহলে ইনক্রিমেন্ট হলো, 2 দিয়ে আমরা ভাগ দিলাম, তাহলে এখানে এসে আই প্লাস প্লাস মানে ইনক্রিমেন্ট হলো, 1 বেড়ে গেল, তাই না। জি স্যার, 1 বেড়ে গেছে। 1 বেড়ে গেল, বেড়ে যাওয়ার পর তখন আয়ের মান কত হলো, 3 হয়ে গেল, 3 হয়ে গেছে। 3 হয়ে গেছে। তখন 3 দিয়ে আমি একে ভাগ দিলাম, ভাগ দিয়ে কত হলো, ভাগশেষ 0 হয়ে গেল, 0 হয়ে গেছে। হ্যাঁ, তারপর আর ইনক্রিমেন্ট হবে, ইনক্রিমেন্ট হবে না বলি, তারপর ভাগশেষ 0 হলো, তারপর আবার গিয়ে কি হবে, এটা ইনক্রিমেন্ট হবে, হয়ে গিয়ে কত হলো, 4 হলো না, আয়ের মান 4 হলো না। তারপরে আয়ের মান যখন 4 হলো, তখন এখানে কি এই শর্তটা প্রযোজ্য থাকবে, দেখেন তো। না স্যার, আবার 2 দিয়ে ভাগ করলে স্যার ভাগশেষ 0 হয়ে যায়। না সরি, আপনি ওদিকে যান না, 2 দিয়ে না, প্রথমে 2 দিয়ে ভাগ করলাম, করে 1 আসলো ভাগশেষ, এটা এই শর্তটা আমার মিললো না, ঠিক আছে। আবার ইনক্রিমেন্ট হলো, হয়ে কত হলো, আয়ের মান 3 হয়ে গেল না, এখানে এসে জি স্যার, ইনক্রিমেন্ট হলো, হয়ে আয়ের মান 3 হয়ে যাবে। আয়ের মান 3 হওয়ার পর এখানে আসবে, আসার পর তখন তো আয়ের মান 3 হয়ে গেল, আয়ের মান 3 হয়ে এখানে এসে আই মানে 3 ইজ স্মল দেন অর ইকুয়াল টু ইনপুটে এখানে কত আসছে আমার 3 না, এই যে 3 2 দ্বারা ভাগ করেছি, 3 আছে, তাহলে 3 মিলে গেল, মানে শর্ত ট্রু। তাহলে আবার লুপ চলবে, এসে ভিতরে এসে ভাগশেষ তখন 0 হয়ে গেল, তারপর আবার আয়ের মান হয়ে গেল কত, 4। যখন 4 হলো তখন এখানে আসবে আবার, এসে আয়ের মান 4, তাহলে 4 ইজ লেস দেন অর ইকুয়াল টু ইনপুট, মানে এখানে 3 নাম্বারটা 3 আছে, তাহলে এটার সঙ্গে মিল আছে, মিল নাই, ফলস হয়ে গেল, তখন আর লুপের মধ্যে ঢুকবে না, বের হয়ে যাবে, লুপ আর করবে না, বের হয়ে যাবে। এবং এই যে 0 পাইছে, তখন বি এর মানটা এটা করে ফেলছে একই সঙ্গে। এটা যদি হাতে করে দেখানো যেত একটা ইয়েটা, তাহলে মনে হয় আল্লাহর রহমতে আপনারা জীবনে ভুলতেন না এই বিষয়টা, এই লুপের বিষয়টা, কিন্তু আফসোস এটা ইয়ে করা যাচ্ছে না।
মানে বড় একটা হোয়াইট বোর্ড লাগবে, হ্যাঁ, এই বিষয়টা ইয়ে করার জন্য। আর একবার যদি বুঝে যান না, তাহলে মেবি কোনোদিন আপনাদের ইয়ে হবে না আর এটা। স্যার খাতা কলম দিয়ে বোঝানো যাবে না স্যার, মানে মোবাইলে লোক বিষয়টা খুব গোলমাল লেগে গেছে এখন। আগে কি বুঝছিলাম ওইটা বুঝলা গিয়া সামনে মনে হইতেছে পিছনে পুরো বুঝলা যেতেছি। ইজিলি চিন্তা করেন না, তাহলে তো গল্প লাগবে না। এই যে ইজিলি আমি ফাঁকা করে দিলাম এইদিকে, হ্যাঁ, আমি এগুলো বাম পাশে নিয়ে আরো আরো ইজি হবে আপনাদের, বাম পাশে নিয়ে চলে আসে, ঠিক আছে, আরো ফাঁকা করে দিই, এটাও ফাঁকা করে দিলাম। এটা বুঝেন বি এর ইনিশিয়াল ভ্যালু, হ্যাঁ, এই বি মানে এটা বি এর নামটা আমরা চেঞ্জ করে নিই, আউটপুট লিখি আমরা, ঠিক আছে, আউটপুট আউটপুট ভেরিয়েবল নিয়েছি, নিয়ে এটার, আচ্ছা কতজন আছেন একটু দেখে নিই তো, আপনারা আছেন কি, কি করছেন? 18 জন, তাই না? কিছুক্ষণ আগে অথরিটি আসছিলেন, একজন অথরিটি, যাই হোক, আচ্ছা, একজন ম্যাম আসছিলেন, উনি কি অথরিটি? হ্যাঁ মেবি। আচ্ছা, আমি আপনাকে ইনফর্ম করছিলাম যে আননোন কেউ একজন জয়েন করছে, তারপর দেখলাম আর উনি নাই। তাই, ঠিক আছে, আমরা এখানে দেখেন ইজি ওয়েতে একটু বোঝার চেষ্টা করেন। আউটপুট নামে একটা ভেরিয়েবল নিয়েছি, এই যে ভেরিয়েবলের ইনিশিয়াল ভ্যালু মানে একটা টেক্সট দিয়েছি, এটা এটা যে কোনো সময় আমরা এই লজিকের মাধ্যমে ভিতরে চেঞ্জ করে দিতে পারি। দেখেন এখানে এখানে বলেছি কি ইট ইজ প্রাইম, এমনিতে সাধারণ একটা টেক্সট, এটা কোনো পরিবর্তন নাই, এই টেক্সটের ভিতরে কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে কি পুরা স্ট্রিংটা, এটা একটা স্ট্রিং এর ভ্যালু ভিতর থেকে সিঙ্গেল আমরা পরিবর্তন করতে পারবো না, কিন্তু এই পুরাটাই আমরা চেঞ্জ করে দিতে পারবো, ঠিক আছে, পুরোটাই চেঞ্জ হয়েছে। দেখেন আউটপুট নামে ভেরিয়েবল এখানে নিয়েছি, এখানে নিয়েছি, এখানে নিয়েছি, এই একটা নামেই, কারণ এই ভেরিয়েবল নিয়েছি, এই যদি এই শর্তটা প্রযোজ্য হয়, যদি 0 দিই কিংবা 1 দিই ইনপুটটা, তাহলে আমার এই আউটপুটের ভ্যালুটা এটা চেঞ্জ হয়ে এখানে বসে যাবে কি এটা আউটপুটের ভ্যালুটা, এটা ক্লিয়ার? আবার যখন এখানে এসে এই শর্তটা মিলে যায়, যদি এখান থেকে ট্রু আসে, হ্যাঁ, এই শর্তটা যদি মিলে যায়, তাহলে আউটপুটের ভ্যালু আবার বলেছি কি ইট ইজ নট প্রাইম, দুইটা তো একই বললাম, আচ্ছা ঠিক আছে, ইট ইজ নট প্রাইম, ঠিক আছে, যখন ভাগশেষ শূন্য হয়ে যাবে তখন এটার মানে নিঃশেষে বিভাজ্য হবে, তখন এটার আউটপুটের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে কি ইট ইজ নট প্রাইম, ঠিক আছে, এভাবে বুঝেন। এখন এসে ফর লুপের ইনিশিয়াল ভ্যালু 2, যেহেতু 2 থেকে মৌলিক সংখ্যা শুরু, আর আয়ের এই লুপটা চলবে কতক্ষণ পর্যন্ত, এটা আমরা এখান থেকে বলে দিব, আর কি শর্তটা দিয়ে দিব, এই লুপটা চলবে কতক্ষণ পর্যন্ত এই ইনপুটকে 2 দ্বারা ভাগ করে যেই সংখ্যা আসবে, ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে। আর এটা কতবার ইনিশিয়াল ভ্যালু থাকে, এটা বারবার ইনক্রিমেন্ট হতে থাকবে, হয়ে কত পর্যন্ত, এই সংখ্যা পর্যন্ত, এখান থেকে ট্রু আসা পর্যন্ত এটা হবে, লুপটা চলবে, ঠিক আছে। আমরা যে সংখ্যাটা ইনপুট দিব ওটা এই যে পার্সেন্টেজ করে document.getElementById এর মাধ্যম দিয়ে ইনপুট ভেরিয়েবলে নিয়েছি, এই ইনপুট ভেরিয়েবলটা যদি শূন্য হয় অথবা অর, কিন্তু এটা অর, এই যে অর কথাটা লিখলাম না, এই অর কথাটাই এখানে এই সিম্বলের মাধ্যমে প্রকাশ করা হয়, অর, এই অর কি, অথবা আমার এই যে 1 দিই, তাহলে আউটপুটের মান কত দেখাবে, নট প্রাইম। তারপরে আসেন এখন লুপের মধ্যে, আয়ের ইনিশিয়াল ভ্যালু 2, এখন আয়ের লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে, স্মল দেন অর ইকুয়াল টু ইনপুট, এই ইনপুট যে সংখ্যাটা দিব ততবার ভাগ করবে, মানে তত পর্যন্ত ভাগ হবে, ঠিক আছে, তত পর্যন্ত ভাগ হবে, আবার সেটা 1 বেড়ে ভাগ হবে, যেহেতু এখানে ইনিশিয়াল ভ্যালু নিয়েছি 2, প্রথমবার ভাগ করে আসবে 2 দিয়ে, এখানে যদি ইনিশিয়াল ভ্যালু 2 দিই, তাহলে 2, এই যে দেখেন 2, এখানে কিন্তু আই আছে, ঠিক আছে, এখানে ব্র্যাকেটে আই ধরে নেবেন, আয়ের মান 2, তাহলে 2 আছে, এখানে আয়ের মান কত, 2 আছে না, 2 হয়েছে, আর ইনপুট আমরা দিয়েছি কত, এখানে 6,
এই যে 6 দিয়েছি ইনপুটটা, এখানে ব্র্যাকেট দিয়ে আপনাদের দিয়েছি, এখানে ব্র্যাকেট কিন্তু নাই, থাকবে না এগুলো। আয়ের মান ইনপুটের মান 6, তাহলে এটা এই লজিকটা এখানে ট্রু হলো না, তাহলে লুপ চলবে, হয়ে এখানে ইনক্রিমেন্ট হবে। ইনক্রিমেন্ট হবে, হয়ে ইনপুটকে, এই যে ইনপুট আছে ইনপুটটাকে এই আই দিয়ে, আয়ের মান কত আমরা এখানে পাইছি, প্রথমে 2 পাইছি, 2 দিয়ে ভাগ করবে, করে এখানে 0 হলো, হয়ে গেছে কিন্তু 0, আর কিন্তু লুপ চলার দরকার নেই। ঠিক আছে, এখানে প্রথমেই কিন্তু দেখেন 2 দিয়ে যখনই 6 কে ভাগ করেছে তখনই কিন্তু ভাগশেষ 0 চলে আসলো না, তখনই এখান থেকে বের হয়ে চলে যাবে। আর যদি এটা আমি 7 দিতাম, দেখেন যদি 7 দিতাম তাহলে কি করতো, যদি 7 দিতাম তাহলে দেখেন এখানে 2 আছে, আয়ের ইনিশিয়াল ভ্যালু, তারপরে এখানে 2 আর কি, এটা ট্রু। আচ্ছা আজকে না হলে থাক, এটা আমি অন্যদিন খাতায় লিখে আপনাদের দেখাবো। আর এটা আপনারা বোঝার চেষ্টা করেন, আমি কোডটা দিয়ে দিচ্ছি। টাইম অর নট the code. এখানে গ্রুপে পোস্ট দিয়ে দিচ্ছি, গ্রুপ থেকে নিয়ে নেন। তো ঠিক আছে, ভালো থাকেন সবাই। হ্যাঁ, আল্লাহ হাফেজ ভাইয়া।